আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। সারদা কেলেঙ্কারিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জেরার দাবিতে কলকাতার রাজপথে মিছিল করল সিপিএম। ভিক্টোরিয়া হাউসের সামনে মেটাডোরে অস্থায়ী মঞ্চে সভায় যোগ দেন বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্যরা। সারদা কেলেঙ্কারিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জেরার দাবিতে কলকাতার রাজপথে বিশাল মিছিল করল সিপিআইএম। মিছিল থেকে দাবি উঠল সারদা কেলেঙ্কারিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এই নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠিও দিয়েছেন বিরোধী দলনেতা। ভিক্টোরিয়া হাউসের সামনে মেটাডোরে অস্থায়ী মঞ্চ, কারণ স্থায়ী মঞ্চের অনুমতি মেলেনি। ভিড় শুরু হয়েছিল 4টে থেকে। 5টা নাগাদ সভাস্থলে এসে পৌঁছান বুদ্ধদেব ভট্টাচার্য। একে একে আসেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা। 5:30টায় শুরু হয় পথ চলা। মিছিলের মূল দাবি, সারদা কেলেঙ্কারিতে জেরা করতে হবে মুখ্যমন্ত্রীকে। শুধু তৃণমূলকেই নয়, সারদা ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধেও সরব ছিল বামেরা। তাদের অভিযোগ, ক্ষমতায় আসার আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদী তা হচ্ছে কোথায়। সারদা কাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এই আশঙ্কায় প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে তার সঙ্গে দেখা করতে চেয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। 5:30টায় শুরু হওয়া মিছিল কলেজ স্কোয়ারে পৌঁছয় 6:30টায়। তখনও মিছিলের শেষ প্রান্ত ধর্মতলাতেই। তখনও চলছে স্লোগান, তখনও চলছে মিছিল। অন্য কোন জায়গায় যেতে তা যদি না হবে, যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন যে এখন তিনি উত্তরে আছেন। মুখ্যমন্ত্রী জানলেন কি করে? সিবিআই তদন্ত করতে হবে, সিবিআই কে জিজ্ঞেস করতে হবে, সিবিআই মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে হবে তিনি কি করে বলেছিলেন উত্তরে আছে। তিনি কি গণনা করে বলেছিলেন? সবকিছু বার করতে হলে মুখ্যমন্ত্রীকে জেরা করতে হবে, প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হবে। এ কাজ না করলে বলেছে কখনো সত্য। আমাদের কাছে মূল প্রশ্ন হচ্ছে যে যারা এই প্রতারক তাদের মাথা সহ সবাইকে গ্রেফতার করা এবং এই টাকা যা লুট হয়েছে তা উদ্ধার করা এবং তা ফেরত দেওয়া, এবং সেই কাজে আজ পর্যন্ত কোনো অগ্রগতি ঘটেনি। কিছু লোক গ্রেপ্তার ইত্যাদি হয়েছেন, কিন্তু বিশেষ কিছু কাজ অগ্রসর হয়নি। এখন কেন্দ্রের দায়িত্ব প্রধান এই আসামিদের ধরা, টাকা উদ্ধার করা। আমরা সেই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চাই। আমরা এই মাসের মধ্যে একটা সময় চেয়েছি। এদিকে সিবিআই নতুন ডিরেক্টর হলেন অনিল কুমার সিনহা। তিনি 1979 সালের ব্যাচের বিহার ক্যাডারের আইপিএস। অনিল কুমার সিবিআই স্পেশাল ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তার নাম চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর থেকে 2 বছরের জন্য এই পদে বহাল থাকবেন অনিল কুমার। লোকপাল আইন কার্যকর হওয়ার পর সিবিআই প্রধান বাছতে আলোচনায় বসেছিলেন প্রধান বিচারপতি ও লোকসভার বিরোধী দলনেতা। ওই আলোচনায় 40 জন আইপিএস এর নাম उठे আসে। শেষ পর্যন্ত অনিল কুমার সিনহাকে বেছে নেওয়া হয়। अनुसंधान कार्यों में रत संस्था केंद्रीय अन्वेषण ब्यूरो के चुनौतीपूर्ण उत्तरदायित्व को स्वीकार करते समय मैं पूर्ण विनम्रता के साथ और इस दायित्व की गंभीरता के प्रति जो मेरा उत्तरदायित्व होगा उसे भली प्रकार समझते हुए इस चुनौती को विनम्रतापूर्वक स्वीकार करता हूँ। मुझे विश्वास है कि मैं और सीबीआई टीम के सभी सदस्य हमारे समक्ष जो चुनौतियां हैं उन्हें स्वीकार करने में और अपने कार्यों को अच्छी तरह से करने में योगदान देंगे, अथक परिश्रम करेंगे और सीबीआई की हमारी संस्था के जो सिद्धांत हैं उद्यमिता, निष्पक्षता और सत्य, हमें दिखाना होगा कि हम अपने कार्यों के प्रति जागरूक हैं, अपने दायित्व के प्रति जागरूक हैं और समाज को, देश को जो हमसे अपेक्षाएं हैं हम उन अपेक्षाओं। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। চোখের জলে ফিল হিউজকে শেষ বিদায় জানালো ক্রিকেট বিশ্ব। প্রয়াত তরুণ ক্রিকেটারের শেষকৃত্য উপলক্ষে অস্ট্রেলিয়ার নিউ ওয়েলসে সমবেত হন প্রায় 5000 মানুষ। শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবি শাস্ত্রীও। চোখের জলে ফিল হিউজকে শেষ বিদায় জানালো ক্রিকেট বিশ্ব। প্রয়াত তরুণ ক্রিকেটারের শেষকৃত্য উপলক্ষে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে সমবেত হন প্রায় 5000 মানুষ। ম্যাক্সভিল শহরের যে স্কুলে হিউজ পড়াশোনা করতেন সেখানকার স্পোর্টস হলেই শ্রদ্ধা জ্ঞাপন পর্ব চলে। সে দেশের প্রধানমন্ত্রী টনি অ্যাবটের পাশাপাশি হাজির ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররাও। ভারতের পক্ষ থেকে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবি শাস্ত্রী। ছিলেন অন্যান্য দেশের বহু বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার।
স্পোর্টস হলে অনুষ্ঠান শেষে শহরে শোক যাত্রা বের হয়। সামিল হন অসংখ্য হিউজ অনুরাগী। ক্লার্কের সঙ্গে হিউজের কফিন বহন করেন অ্যারন ফিঞ্চ ও টম কুপার। উল্লেখ্য, একটি ঘরোয়া ম্যাচ চলাকালে বাউন্সারে মারাত্মক জখম হন ফিল হিউজ। পরে গত বৃহস্পতিবার হাসপাতালে তার মৃত্যু হয়। Honoured to have been asked by Philip's family to speak today. I'm humbled to be in the presence of you, his family, his friends and his community. He was so proud of Maxwell, and it's easy to see why today. Taken from the game, his family and loved ones, at the age of just 25, he left the mark on our game that needs no embellishment. I don't know about you, but I keep looking for him. I know it's crazy, but I expect any minute to take a call from him, or to see his face pop around the corner. Is this what we call the spirit? If so, then his spirit... ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সমাপ্ত হলো 3 দিন ধরে চলা সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে রজত জয়ন্তী অনুষ্ঠান। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়ে গেল সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয় আয়োজিত 3 দিনব্যাপী রজত জয়ন্তী অনুষ্ঠান। উক্ত সমাপ্তি অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, বিধায়ক তাপন দাস, কবি নজরুল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বি.কে. রয় সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে হয় জাতীয় সঙ্গীত পরিবেশন। অতিথিরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানান। এদিনের এই আনন্দঘন অনুষ্ঠানে প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান সমাজে যে বিভিন্ন কুসংস্কার, পণপ্রথা, নারী নির্যাতন, গার্হস্থ্য হিংসা সংঘটিত হচ্ছে, এ সকল বিষয়কে বন্ধ করতে এই প্রজন্মকেই এগিয়ে আসতে হবে। পাশাপাশি তিনি আরও বলেন যে শিক্ষার মূল উদ্দেশ্য হল মানুষের মতো মানুষ হওয়া। তিনি আরও বলেন, এটা সার্থক হবে। কলেজ অবধি পড়তে বেতন লাগে না, 8 অবধি সব বই আমরা কিনে দেই, 9, 10, 11, 12 বিপিএল ভুক্ত যারা তাদের সবার পাঠ্যপুস্তক আমরা কিনে দেই। 9 থেকে 12 ক্লাসের মেয়েদের স্কুলে যেতে যেতে অসুবিধা না হয়, রাস্তায় যাতে কোনো রকম গঞ্জনার সম্মুখীন হতে না হয়, সাইকেল কিনে দিচ্ছি আমরা। 8ম ক্লাস পর্যন্ত রান্না করা খাবার দিচ্ছি। নিজেদেরকে গড়ে তুলতে হবে। একটা উদ্বেগজনক ঘটনা আমাদের সমাজের মধ্যে ঘটে চলেছে, ক্রাইম এগেইনস্ট উইমেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধের প্রবণতা সারা দেশে, সারা বিশ্বে। আমাদের রাজ্য কেন এরকম হবে? সাক্ষরতা আমরা ভারতবর্ষের মধ্যে প্রথম, 26 নম্বর থেকে আমরা 1 নম্বরে উঠে এসেছি। রক্তদানের মতো কর্মসূচিতে, মানব কল্যাণ ধর্মী কর্মসূচিতে। বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, কার বাড়িতে পানীয় জল নেই, বিদ্যুৎ নেই, বাড়ির সামনে রাস্তা আছে কিনা, এগুলি একটা খোঁজ খবর নিয়ে তারা নগর পঞ্চায়েতের মধ্যে জমা দেয়। আমাদের এখানের ছেলেমেয়েরা ড্রাগের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে অ্যাওয়ারনেস করে। আমাদের এখানের ছেলেমেয়েরা একদম মানবতাবাদী যে কর্মসূচি সেগুলি গ্রহণ করে। সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে তারা মানুষকে একত্রিত করে, হিন্দু মুসলিম সবাইকে একত্রিত করার জন্য চেষ্টা করে। আমাদের এখানের ছেলেমেয়েরা সবচেয়ে মানবতাবাদী যে কর্মসূচি আমাদের রক্তদান করে একজনকে বাঁচিয়ে রাখার জন্য। উল্লেখ্য, মহাবিদ্যালয়ের 25 বছর পূর্তি উপলক্ষে 3 দিনব্যাপী যে রজত জয়ন্তী অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছিল, তাতে সোনামুড়া ও তার আশপাশের বিভিন্ন স্থান থেকে বহু শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বুধবার তার সমাপ্তি অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। একই সময় একটি ছোট্ট বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। বিশ্বের সাথে রাজ্য পালিত হলো প্রতিবন্ধী দিবস। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিজিতা নাথ সহ অন্যান্যরা। সারা বিশ্বের সঙ্গে বুধবার ত্রিপুরা রাজ্য পালিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস।
এদিন মূল অনুষ্ঠানটি হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এদিন অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ, আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা প্রতিবন্ধী ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে প্রদীপ প্রজ্বলন করেন। অনুষ্ঠানে শারীরিকভাবে প্রতিবন্ধী ছেলেমেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের তরফে রাজ্যের 2 কৃতি প্রতিবন্ধীকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিজিতা নাথ জানান, রাজ্যের উত্তর জেলার ডিডিআরসি তাদের কাজের স্বীকৃতি স্বরূপ এদিন দিল্লিতে জাতীয় পুরস্কারে ভূষিত হচ্ছে। বিভিন্ন কারণে আদারওয়াইজ এবল পার্সনদের সৃষ্টি হতে পারে বা জন্ম হতে পারে, তো এরা তো আমার সমাজের বাইরের লোক না। আমরা যে বলছি যে একটা শারীরিক উন্নত রাজ্য তৈরি করতে চাই, সেটা করতে গেলে আমাদের এখন পর্যন্ত 4টি ডিডিআরসি কাজ করছে। পুরনো 4টি জেলা ছিল, সেই জেলাতে এখনো 4টি ডিডিআরসি কাজ করছে। আপনারা শুনে আনন্দিত হবেন, আমাদের অবিভক্ত উত্তর জেলার যে ডিডিআরসিটা রয়েছে এবার জাতীয় পুরস্কারের জন্য তারা আজকে দিল্লিতে অবস্থান করছেন, তারা পুরস্কৃত হচ্ছেন ভালো কাজ করবার জন্য। তাদের মধ্যে অনেক ক্রিয়েটিভ বিষয় রয়ে গেছে, অনেক কিছু করবার মতো এবিলিটি তাদের মধ্যে আছে, সেটাকে কাজে লাগানো, নিরূপণ করা। আমরা 2টি ছেলেকে মঞ্চে নিয়ে এসেছি। আগামী বছর ওইটা এই বছর থেকে আমরা স্টার্ট করলাম, প্রতি বছরে এই ধরনের কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত, নিজেকে নিজের পারফরমেন্সে সে বেটার করতে পারে এমন ছেলে মেয়েদেরকে বা ব্যক্তিদেরকে বেছে নিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করবার উদ্যোগ কন্টিনিউ করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশ্ব প্রতিবন্ধী দিবসে মৃত্যু 1 প্রতিবন্ধীর। লরি ও জিপের সংঘর্ষে আহত হয়েছে আরো 6 জনের। ঘটনা তেলেমুড়া রাঙ্কলপাড়া জাতীয় সড়কে। জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত 6 জন, মৃত্যু হয়েছে 1 জনের। বিশ্ব প্রতিবন্ধী দিবসে মৃত্যু 1 প্রতিবন্ধীর। ঘটনার বিবরণে জানা যায়, টিআরটি 3005 নম্বরের জিপ গাড়িটি 12 থেকে 15 জন যাত্রী নিয়ে রাঙ্কলপাড়া যাচ্ছিল। এমন সময় পুলিনপুর থেকে TR01 আর 1762 নম্বরের লরিটি পেছন দিক থেকে ব্যাক গিয়ারে আসছিল। জিপ গাড়িটির গতি থাকায় ওই গাড়ির পেছনের বাঁ পাশে ধাক্কা দেয়। যদিও লরি গাড়ির ব্যাক গিয়ারের সময় কোনো হেল্পার ছিল না। ধাক্কা দেওয়ার পর ঘটনাস্থলে মৃত্যু হয় 1 প্রতিবন্ধী মহিলা বুদিনী রাঙ্কলের। আহত হয় আরও 3 জন, প্রতিবন্ধী সহ 6 জন। দমকল বাহিনী আহতদের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। পুলিশ পুলিনপুরবাসীদের সাহায্যে গাড়ির ভিতর থেকে বুদিনীর দেহ বের করে মর্গে নিয়ে আসে। ঘটনায় তেলিয়ামুড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। তেলিয়ামুড়া ওই টাউন হলে এখান থেকে আমরা প্রোগ্রাম কইরা ওয়ার্ল্ড ডিজেবল ডে প্রোগ্রাম কইরা আইছে। তো এখান থেকে কেমনে এখানে মানে প্রোগ্রাম শেষ কইরা আমরা বুদিনিং রাঙ্কল। বয়স কত? বয়স হইব 28 এমন হইব। কি ডিজেবল আছিল? ডিজেবল। তার বাড়ি কোন জায়গা? দেবথান। 3 ডিসেম্বর ওয়ার্ল্ড ডিজেবল ডে একটা অনুষ্ঠান হয়েছে তেলিয়ামুড়া 12টা পঞ্চায়েতের সিবিআর প্রজেক্ট চলে জন উন্নয়ন সমিতির পক্ষ থেকে। এই সিবিআর প্রজেক্টের যে আজকে ওয়ার্ল্ড ডিজেবল ডে, যারা 3 জন পুরুষ, একটা বাচ্চা বোবা, সঙ্গে সিএসবিআই আপনার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের নির্মাণের ডিপিআর ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। বিমানবন্দরের আধুনিকরণের কাজ দ্রুত শুরু করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি পাঠানো হয়েছে। মহাকরণের সাংবাদিকদের এই বিষয়ে বিভিন্ন তথ্য জানালেন পরিবহন মন্ত্রী মানিক দে। সমগ্র উত্তর পূর্ব ভারত বিদেশি রাষ্ট্র দ্বারা বেষ্টিত, তাই মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা জটিল। সবচেয়ে অসুবিধাজনক অবস্থায় রয়েছে ত্রিপুরা, কেননা দেশের এই প্রান্তিক রাজ্য 3 দিকে ঘিরে রয়েছে বাংলাদেশ। তাই রাজ্য সরকার দীর্ঘদিন ধরে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে দাবি জানিয়ে আসছিল আগরতলা বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার জন্য। রাজ্যে এই বিমানবন্দরকে আধুনিকীকরণের জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তথা AII রাজ্য সরকারের কাছে নতুন জমি অধিগ্রহণ করে দেওয়ার জন্য বলেছিল। রাজ্য সরকার ইতিমধ্যে 30,97,40,000 টাকা ব্যয়ে 71.996 একর জায়গা অধিগ্রহণ করে AII এর হাতে তুলে দেয়। এর জন্য 157টি পরিবারকে অন্যত্র পুনর্বাসন দিতে হয়েছে। এয়ারপোর্টে নতুন টার্মিনাল ভবনের নির্মাণের ডিপিআর ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মহাকরণে সাংবাদিকদের এই তথ্য জানান ত্রিপুরার পরিবহন মন্ত্রী মানিক দে।
তিনি আরও জানান, দ্রুত সম্ভব বিমানবন্দরের আধুনিকীকরণের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি পাঠিয়েছেন। এখন কেন্দ্রীয় সরকারের পরিবেশ দপ্তরের অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে গত 6 জুন 2013 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী সিভিল এভিয়েশনের সেক্রেটারি KN শ্রীবাস্তব, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান PP আগরওয়াল এক বৈঠকে প্রথম মিলিত হয়ে বিমানবন্দরের আধুনিকীকরণের জন্য জমির কথা বলেন। 18 নভেম্বর 2013 সালে AII এর প্ল্যানিং কমিটির সদস্যদের উপস্থিতিতে বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের মডেল নির্ধারিত হয়েছিল বলেও জানান পরিবহন মন্ত্রী। সেই সঙ্গে তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ত্রিপুরা সফরে রাজ্য সরকার যে 9 দফা দাবি সনদ দিয়েছিল তাতেও আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দেবার দাবি জানানো হয়েছে বলেও এদিন জানান মন্ত্রী। 6 জুন 2013 একটা মিটিং হয়েছিল, সেখানে এসেছিলেন KN শ্রীবাস্তব, সেক্রেটারি সিভিল এভিয়েশন কেন্দ্রীয় সরকারের, সচিব সিভিল এভিয়েশন, VP আগরওয়াল, চেয়ারম্যান এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিতিতে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে তারা যা জায়গা চেয়েছেন, আমাদের খুব অসুবিধা হয়েছে, সেই জায়গা অনেকটা আমরা মোটামুটি সবটাই আমরা হস্তান্তর করে দিয়েছি। একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য নিউ টার্মিনাল বিল্ডিং, অন্যান্য যে প্রাসঙ্গিক বিষয়গুলিকে মিলিয়ে, যেটা অ্যাকচুয়ালি জায়গা কিছু চেয়েছিলাম প্রশস্ত করার জন্য, এবং 18 নভেম্বর 2013 সালে তারা একটা মেম্বার প্ল্যানিং, যিনি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার মেম্বার প্ল্যানিং যিনি, তিনি এসেছিলেন। একটা প্ল্যান এবং ডিজাইন এই দুটো প্রেজেন্টেশন তিনি মুখ্যমন্ত্রী সহ আমাদের উপস্থিতিতে দিয়েছিলেন। সেখানে প্ল্যান এবং ডিজাইনটাকে চূড়ান্ত করা হয়। সর্বশেষ আমিও একটা চিঠি দিয়েছি, সমগ্র বিষয়টা জানি, ইমিডিয়েটলি কাজ শুরু করার জন্য। এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্সের জন্য তারা ওয়েট করছে, এবং তারা সেখানে নিউ টার্মিনাল বিল্ডিং করার জন্য এখন পর্যন্ত যে ল্যান্ড আমরা হস্তান্তর করেছি তার পরিমাণটা হচ্ছে 71.996 একর আমরা হস্তান্তর। তার মধ্যে প্রায় 157টা পরিবারকে আমরা কাউকে রিহেবিলিটেট, কাউকে ক্ষতিপূরণ, এগুলোর মাধ্যমে সেটেল করেছি। রাজ্য সরকার জমির দাম হিসেবে যে টাকা এখন পর্যন্ত দিয়েছি, আরো দিতে হবে, দিচ্ছি আমরা। কস্ট অফ ল্যান্ড এই পর্যন্ত পেইড যেটা দেওয়া হয়েছে 30,97,40,000 টাকা অলরেডি পেমেন্ট করে দেওয়া হয়েছে। রিসেটেল করতে গিয়ে প্রায় 5 কোটি টাকা আমরা খরচ করেছি। এবং আমরা বলেছি, আমাদের মুখ্যমন্ত্রী কালকেও দেখে যে আমাদের মন্ত্রিসভা থেকে যে দাবি সনদ পেশ করেছে, এটাকে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রূপান্তরিত করার জন্য আমরা দাবি জানিয়েছি, বারবার এটা আমরা বলছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ইকুয়াল অপরচুনিটি সেন্টারের উদ্যোগে ইউজিসির সহযোগিতায় অনুষ্ঠিত হয় নারীদের আইনি সচেতনতার উপর এক সেমিনার। অনুষ্ঠানে বক্তারা নারীদের অধিকার নিয়ে আলোচনা করেন। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ইকুয়াল অপরচুনিটি সেন্টারের উদ্যোগে ইউজিসির সহযোগিতায় নারীদের আইনি সচেতনতার উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের শিক্ষক রতন দাস, আইনজীবী কল্পনা সিনহা, শশাঙ্ক ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যাপক সঞ্জীব চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা নারীদের অধিকার নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, 2005 সালে গার্হস্থ্য হিংসা রুখতে রাজ্য সরকার আইন প্রণয়ন করেছেন নারীরা যাতে সুরক্ষিত থাকে, কিন্তু দুঃখের বিষয় হলো নারীরা তাদের অধিকার সম্পর্কে জানে না। তাই নারীদের আইনি সহযোগিতা ও সুরক্ষার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সঙ্গে পারিপার্শ্বিকভাবে সবাইকে অ্যাওয়ার করবেন যে পণ নিয়ে কোনো বিয়ে করা হবে না, বা পণ দিয়ে কোনো বিয়ে করা হবে না। আমি নিজেও করব না, কাউকে করতেও দেব না। এই সচেতনতা, এই অ্যাওয়ারনেসটা যদি আপনাদের মধ্যে আসে, তাহলে ভবিষ্যতে এই পণের বলি কোনো মহিলা, কোনো নারী, কোনো মেয়েকে হতে হবে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে সিপাহীজলা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশালগড় গার্লস টাউন স্কুলে। অনুষ্ঠানের সূচনা করেন জেলা সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে সিপাহীজলা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় বিশালগড় টাউন গার্লস স্কুলে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারপারসন পূর্ণিমা চক্রবর্তী, জেলা শিক্ষা আধিকারিক সুব্রত চৌধুরী, বিশালগড় IS আগুন কুমার ত্রিপুরা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সোনামুড়া, জম্পুজলা ও বিশালগড় মহকুমা থেকে মোট 45 জন প্রতিবন্ধী ছাত্রছাত্রী অংশ নেয়। অনুষ্ঠানে মোট 3টি ইভেন্টে আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমরা আজকে নিজেরাই সবাই সংকল্প করতে হবে যে যাতে এই প্রতিবন্ধীরা, আমাদের এই লোক, আমরা প্রতিবন্ধী এবং
সুস্থ মানুষ সবাই যাতে একভাবে সমাজে আমরা সমাজের যে কাজ এই কাজকে যাতে আমরা আরো ত্বরান্বিত করতে পারি এবং আগামী দিন প্রতিবন্ধী বলতে যে কিছু শব্দটাই থাকবে না, কারণ না প্রতিবন্ধীরা আমাদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া ব্লক এলাকার কাকরি নদী সমুদ্র সেতু সংলগ্ন বিকল্প আরো একটি ফুটব্রিজের এগিয়ে চলছে নির্মাণ কাজ, আর এতে উপকৃত হবেন দুপারের বেশ কিছু পরিবার। দীর্ঘ প্রতীক্ষার পর কাঠালিয়া ব্লক এলাকার কাকরি নদীর সংহতি সেতু সংলগ্ন বিকল্প আরও একটি ফুটব্রিজের নির্মাণ কাজ এগিয়ে চলছে। ব্রিজের কাজ সম্পন্ন হলে কাকরি নদীর দুপারের বেশ কিছু পরিবার চলাচলে উপকৃত হবে। কাঠালিয়া ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার স্বপন দাস জানান, বিশ্রামগঞ্জ আরডি ডিভিশনের বেড়ি ৭৪ লক্ষ টাকা ব্যয় করে এই ফুটব্রিজের নির্মাণ কাজ দ্রুত সময় উপযোগী শেষ করা হবে। অপরদিকে তিনি জানান, ফুটব্রিজের দৈর্ঘ্য ৮০ মিটার, প্রস্থ হচ্ছে ১০৮ মিটার। ব্রিজ মনিটরিং কমিটির সদস্য বিশ্বজিৎ দেবনাথ অত্যন্ত সন্তোষ প্রকাশ করে জানান, বিশ্বজিৎ দেবনাথ, আমি এই এলাকার একজন বাসিন্দা। আমার জন্মলগ্ন থেকে এখানে দেখছি আগরতলা এবং সোনামুড়া বিলুনিয়া যে সড়ক, এই সড়কের উপর একটা কাঠের ব্রিজ ছিল। এই কাঠের ব্রিজটা যে কোনো কারণে সইরা অনেক দূরে গেছে, যাওয়াতে আমাদের ওই পার এবং এই পারের কৃষকদের মধ্যে যোগাযোগ এবং মানুষের মধ্যে যোগাযোগ, স্কুলের ছাত্রছাত্রীদের আসা যাওয়া এবং রুগী নিয়ে আসা যাওয়া বিশাল একটা অসুবিধার মধ্যে আমরা আছি। যার দরুন আমরা এই ব্রিজটা নিয়ে অনেক ডেপুটেশন দিছি, অনেক ভাবে আমরা সরকারের কাছে আবেদন রাখছি। সরকার দেখা গেছে পরবর্তী সময়ে এই ব্রিজটা অনুমোদন দিছে এবং হইতেছে, এবং এই ব্রিজের গুণগত মান ভালো চলছে। আমি মনিটরিং কমিটিতে আছি। ব্রিজের গুণগত মান প্রায় অফিসাররা আসেন এবং দেখেন, আমিও থাকি। ভবিষ্যতে আশা রাখি যে এই ব্রিজটা কমপ্লিট পর্যন্ত যাতে এই গুণগত মানটা সঠিকভাবে থাকে, এই আশা আমরা রাখি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এক সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হয় বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি দিবাচন্দ্র রাঙ্খল সহ অন্যান্য নেতৃত্বরা। সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বুধবার বিকেলবেলা শেখেরকোট কমিউনিটি হলে বিশালগড় জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের পিসিসি সভাপতি দিবাচন্দ্র রাঙ্খল, বিধায়ক তথা জেলা কংগ্রেসের ইনচার্জ জিতেন সরকার, পিসিসি সম্পাদক হিম্মত সিং রাউত, বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব সহ অন্যান্যরা। কর্মসূচিতে সদস্য সংগ্রহ অভিযান, এডিসি নির্বাচন ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। মোট ৮০ জন সদস্য জেলার, যার মধ্যে রয়েছে প্রতাপগড়, বাধারঘাট, সূর্যমণিনগর, বিশালগড়, কমলাসাগর, গোলাঘাটি, চরিলাম ও টাকারজলা অংশ নেয়। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি, চাকরি কেলেঙ্কারি ইত্যাদি ব্যাপারেও আলোচনা রাখেন নেতৃত্বরা। কয়েকটা এজেন্ডাকে সামনে রেখে আমরা এই সভা করতে যাচ্ছি। আমাদের প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় দিবাচন্দ্র রাঙ্খল এবং আমাদের প্রদেশ কংগ্রেস কমিটির সহসভাপতি বিধায়ক জিতেন সরকার মহোদয় এখানে উপস্থিত হয়েছেন। সবাই সিদ্ধান্ত হয়েছে যে রাজ্যের বামফ্রন্ট সরকার যে অনৈতিকভাবে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছেন, তার প্রতিবাদে আগামী 9 ডিসেম্বর আমাদের এই জেলার অন্তর্গত প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমরা প্রতিবাদ মিছিল সংগঠিত করব এবং বিদ্যুৎ ভবনের সামনে আমরা 1 ঘন্টার ধর্ণা কর্মসূচি আমরা করব। পাশাপাশি ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলেমুড়া মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় থেকে ডিলছড়া দূরত্বে পরপর 3টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। চুরি যাওয়া জিনিসের বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা বলে জানা যায়। মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় থেকে ঢিলছড়া দূরত্বে পরপর 3টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল তেলিয়ামুড়ায়। চুরি যাওয়া জিনিসের বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকা। রাত্রিতে পুলিশ টহল নিয়ে প্রশ্ন উঠছে এলাকায়। সম্প্রতি তেলিয়ামুড়া এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটলেও পুলিশ একজনকেও গ্রেফতার করতে পারেনি। এরই মধ্যে তেলিয়ামুড়া শিববাড়ি এলাকায় জাতীয় সড়কের পাশে তথা এসডিপিওর কার্যালয় থেকে ডিলছড়া দূরত্বে পরপর 3টি দোকানে চুরি হয় সোমবার রাত্রে। দোকানের মালিক সঞ্জয় সূত্রধর এবং মনোরঞ্জন কর্মকার মঙ্গলবার সকালে দোকানে এসে দেখতে পান দরজার তালা ভাঙা। মনোরঞ্জন বাবু জানান, তার লোহার দোকান থেকে জিনিসপত্র এবং নগদ টাকা সহ আনুমানিক 1.5 লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে। রাত্রিতে পুলিশ টহল নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। এইটুকু কোয়ার্টারের সামনে প্রায় মেলা জিনিস আমার লেগে গেছে। এখন জেনারেটারে কাম করি, জেনারেটার কয়েল টয়েল লেগে গেছে, অ্যালুমিনিয়ামের বডি সডি সব লেগে গেছে। আপনার নাম? সঞ্জয় সূত্রধর। প্রায় 60,000 টাকার মাল হইল।
কবে দেখতে পাচ্ছেন? কালকে রাত্রি খবর পেয়েছেন না আজকে? না আজকে সকালে আয়া দেখি 8টা থেকে। অপর দোকানের মালিক সঞ্জয় সূত্রধর জানান তার ব্যাটারি মেরামতের দোকান থেকেও 60,000 টাকা চুরি হয়েছে। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানান তেলেমোড়া থানার এসআই রথীন্দ্র দেববর্মা। আমরা একটা থানাতে ইনফরমেশন পাইছি যে এখানে মনোরঞ্জন কর্মকার এবং সঞ্জয় সূত্রধরের দোকানে আজকে সকালে তারা জানতে পারছে যে গতকাল রাতে দোকানে ঢুকিয়েছে কিছু জিনিস চুরি করে লেগে গেছে। তো যখন আমরা দেখছি, দেখার পরে দেখা গেল যে দরজা ভাঙা এবং তালা ভাঙিয়েছে চুরেরা ঢুকিয়েছে। তাদের কিছু পাশেই দোকানগুলি কয়টা দিকে হয়েছে এখন আমরা অনুমানিক কত টাকার জিনিস নিয়েছে চুরি? অনুমানিক প্রায় 1.5 লক্ষ টাকার মতো 3টা দোকান। উল্লেখ্য সম্প্রতি তেলেমোড়া করিলং এলাকায় ধীরেন্দ্র দাসের বাড়ি থেকেও লক্ষাধিক টাকার স্বর্ণের অলংকার চুরি হয়। তার রেশ কাটতে না কাটতেই শিববাড়ি এলাকায় খোদ এসডিপিও কার্যালয়ের পাশে চুরির ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাম্প্রতিক গ্রাম ত্রিপুরা হিন্দু ধর্মাবলম্বী একাংশ মহিলারা মেতে উঠেছেন পঞ্চনাগের পূজা অর্চনায়। যথেষ্ট আবেগ উচ্ছ্বাসের সাথে এই পুজোর আয়োজন করেছে উত্তর পাহাড়পুরের বড়মুড়া ও উত্তর মহেশপুরের অফিস টিলার মহিলারা। উত্তর পাহাড়পুরের বড়মুড়া গ্রাম এবং উত্তর মহেশপুরের অফিস টিলার মহিলারা মা মনসা পঞ্চনাগের পূজা অর্চনায় মাতোয়ারা। সাম্প্রতিক গ্রাম ত্রিপুরার হিন্দু ধর্মাবলম্বী একাংশ মহিলা পঞ্চনাগের পূজা অর্চনায় যথেষ্ট আবেগ ও উচ্ছ্বাসে উন্মাদনা দেখা যাচ্ছে। উত্তর মহেশপুর পূজা কমিটির সদস্যরা জানান, গোটা মহিলা সমাজের সার্বিক কল্যাণে, পরিবারের সুখ শান্তির প্রত্যাশায় জাতি ধর্ম বর্ণ সবকিছুর ঊর্ধ্বে সম্প্রীতির মেলবন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে নাকি এই পূজা অর্চনায় 80 পরিবারের মহিলারা ঐক্যবদ্ধ হয়ে পূজা করার সিদ্ধান্ত নেয়। আমরা অফিস টিলার থেকে 80 জন মহিলা একসঙ্গে বাইরিয়া কালেকশন করিয়া আমরা মায়ের নামে ব্রত হইয়া ব্রত করতে আছি। এরপরে ধর্মীয় অনুষ্ঠান হিসাবে পারিবারিক ঘর থেকে কিছু দিতে পারতাম না, সব কিছু মাইক দেওয়া যাচ্ছে আইনিয়া কালেকশন করে বাজার থেকে চাল পাত বিক্রি করে মায়ের পূজা আমরা সবাই ব্রতী হয়েছি। আমরা আমাদের দেখা দেখি সব মায়েরা যাতে এইভাবে ব্রত। অপরদিকে মঙ্গলবার বড়মুড়াতে হয় 75 জন নিয়ে একটি নাগ পূজা অর্চনা। বাড়ি বাড়ি অর্থ, চাল ইত্যাদি সংগ্রহ করে 6000 টাকা সংগ্রহিত অর্থ দিয়েই পূজার কাজ সম্পন্ন হয়। পূজার